আসসালামু আলাইকুম। আগ্রাবাদ মহিলা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি লুৎফুন্নেসা চৌধুরী, প্রবেশিত। আশা করি মেয়েরা সবাই ভালো আছো। বিগত ক্লাসে আমি ম্যালেরিয়া প্যারাসাইট নিয়ে আলোচনা শুরু করেছিলাম। এটি ছিল অণুজীব উদ্ভিদবিজ্ঞান ৪র্থ অধ্যায়, অণুজীবের শেষ টপিকস। সেই টপিক হতে আমি ম্যালেরিয়া পরজীবী যে আলোচনা শুরু করেছিলাম। গত ক্লাসে আমি ম্যালেরিয়া প্যারাসাইটের উপর বা ম্যালেরিয়া পরজীবীর মানুষের দেহে সংক্রমণ নিয়ে আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব মশকির দেহে এর সংক্রমণ নিয়ে। অর্থাৎ একটি অ্যানোফিলিস মশকি যখন একটি আক্রান্ত ব্যক্তিকে দংশন করে তখন আক্রান্ত ব্যক্তির রক্তনালিকা হতে মানুষের দেহে সম্পন্ন করা ম্যারোজয়েডগুলো অর্থাৎ মাইক্রো গ্যামেটোসাইট অর্থাৎ কোং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটোসাইট বা ম্যাক্রো গ্যামেটোসাইট বা স্ত্রী গ্যামেট দুটো মানুষের রক্তনালী থেকে একটি অ্যানোফিলিস মশকির রক্তে প্রবেশ করে। মশকির দংশনের মাধ্যমে যখন মানুষের দেহ থেকে রক্ত পান করে তখন পুং এবং স্ত্রী গ্যামেট অর্থাৎ মাইক্রো এবং ম্যাক্রো গ্যামেটোসাইটগুলো মশকির অন্ননালীর মধ্য দিয়ে পাকস্থলী বা ক্রপে এসে উপস্থিত হয়। মূলত ক্রপের ভেতরে বা পাকস্থলীর ভেতরেই এই দুটো গ্যামেটোসাইট হতে গ্যামেট সৃষ্টি হয়, অর্থাৎ গ্যামেটোগনি পর্যায় সম্পন্ন হয়। আমি আবারও বলছি, গ্যামেটোসাইট থেকে গ্যামেট সৃষ্টির প্রক্রিয়াটিকে গ্যামেটোগনি বলছে। এই গ্যামেটোগনি সম্পন্ন হচ্ছে ম্যালেরিয়া প্যারাসাইটের মশকির পাকস্থলীর ভেতর অর্থাৎ মশকির ক্রপের ভেতর। এরপর গ্যামেট দুটো মিলন হচ্ছে অর্থাৎ নিষেক সম্পন্ন হচ্ছে। নিষেক সম্পন্ন হয়ে এটি ডিপ্লয়েড দশা প্রাপ্ত হওয়ার সাথে সাথে এটি ক্রপ থেকে বের হয়ে বাইরের দিকে চলে আসে, ক্রপের প্রাচীরে অবস্থান করে। প্রাচীরে এই ডিপ্লয়েড দশার কিছুটা সময় অতিক্রম হয়। ডিপ্লয়েড দশাটি থেকে অর্থাৎ নিষিক্ত ডিপ্লয়েড দশাটি হতে জাইগোটটি হতে প্রোজাইগোমে নিউক্লিয়াসের বিভাজনের মাধ্যমে স্পোরোজয়েড সৃষ্টি হয়। এই প্রোজয়টিকে অর্থাৎ মশকির ক্রপের বাইরের দিকে ডিপ্লয়েড দশা থেকে পুনরায় হ্যাপ্লয়েড দশা সৃষ্টির অর্থাৎ স্পোরোজয়েটের সৃষ্টি পর্যন্ত এই প্রোজয়টিকে বলা হচ্ছে স্পোরোগনি। আমি আবারও বলছি, মশকির পাকস্থলী বা ক্রপের ভেতরে দুটো পুং এবং স্ত্রী গ্যামেটোসাইট হতে গ্যামেট সৃষ্টির প্রক্রিয়াটিকে বলা হচ্ছে গ্যামেটোগনি, এবং দুটো মিলিত হয়ে যে জাইগোট সৃষ্টি নিষেক হচ্ছে, জাইগোট সৃষ্টি হচ্ছে এবং ডিপ্লয়েড দশা বা জাইগোটটি যখন ক্রপের প্রাচীরে অবস্থান করে ওই সময় সে ডিপ্লয়েড দশা থেকে ক্রমান্বয়ে নিউক্লিয়াসের মায়োসিস বিভাজনের মাধ্যমে ক্রমান্বয়ে বিভাজিত হয়ে এটি অসংখ্য স্পোরোজয়েড সৃষ্টি করে, তারপর পুনরায় হ্যাপ্লয়েড দশা পরিণত হয়। এই প্রোজয়টিকে বলা হচ্ছে স্পোরোগনি। অর্থাৎ মশকির দেহে আমরা আগে পড়েছি, তারপর আরেকবার ছকে চলে যাচ্ছে। মশকির দেহে ম্যালেরিয়া প্যারাসাইট দুটো প্রজয় সম্পন্ন করে, একটি হচ্ছে গ্যামেটোগনি, একটি হচ্ছে স্পোরোগনি। আমরা দেখতেই পাচ্ছি চিত্র থেকে, গ্যামেটোগনি হচ্ছে মশকির ক্রপের মধ্যে আর স্পোরোগনি হচ্ছে ক্রপের প্রাচীরে। এই গ্যামেটোগনি হচ্ছে হ্যাপ্লয়েড দশা আর স্পোরোগনি হচ্ছে ডিপ্লয়েড দশা। এবার আমি চলে যাচ্ছি কিভাবে এই প্রজয়টি সম্পন্ন হয়। তোমরা দেখতেই পাচ্ছ, এটি একটি মশকির দেহের প্রস্থচ্ছেদ, দেহের লম্বচ্ছেদ, যেখানে একটি মশকির দেহের ভেতরে এটি ক্রপটিকে দেখানো হয়েছে, ক্রপের প্রাচীর এবং দেহের পরিধিকে বোঝানো হয়েছে। এটি দেখা যাচ্ছে মশকির অন্ননালী, যেখানে মশকি শুং ফুটিয়ে বা তার শোষক অঙ্গ দিয়ে মানুষের দেহ থেকে একজন আক্রান্ত বা সুস্থ ব্যক্তির দেহ থেকে রক্তপান করে থাকে। যখনই একটি অ্যানোফিলিস মশকি আক্রান্ত ব্যক্তির রক্তনালীতে শোষকের মাধ্যমে রক্তপান করে থাকে তখন সুস্থ আক্রান্ত ব্যক্তির রক্ত থেকে প্রচুর পরিমাণে স্পোরোজয়েডগুলো, প্রচুর পরিমাণে পুং গ্যামেটোসাইট এবং স্ত্রী গ্যামেটোসাইট অর্থাৎ ম্যাক্রো গ্যামেটোসাইট এবং মাইক্রো গ্যামেটোসাইটগুলো মশকির অন্ননালীর মধ্য দিয়ে মশকির ক্রপে এসে উপস্থিত হয়। এখানে চিত্রে দেখানো হয়েছে একটি, দেখতে পাচ্ছ একটি ছোট কোষ যেখানে নিউক্লিয়াসটা অনেক বড়, এটা হচ্ছে পুং গ্যামেটোসাইট, এবং একটি বড় কোষ যেখানে নিউক্লিয়াসটি বেশ ক্ষুদ্র, এটা হচ্ছে স্ত্রী গ্যামেটোসাইট। এই পুং গ্যামেটোসাইটটি পর্যায়ক্রমে বেশ কিছু পর্যায় অতিক্রম করছে, যার মধ্য দিয়ে সেটি গ্যামেটে পরিণত হচ্ছে। গ্যামেটোসাইট থেকে পুং গ্যামেট সৃষ্টির প্রক্রিয়াটিকে বলা হয় স্পার্মাটোজেনেসিস, এবং স্ত্রী গ্যামেটোসাইট থেকে স্ত্রী গ্যামেট সৃষ্টির প্রক্রিয়াটিকে বলা হয় ওজেনেসিস। ওবম বা ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়াটিকে বলা হচ্ছে ওজেনেসিস, এবং পুং গ্যামেটোসাইট থেকে শুক্রাণু বা স্পার্ম সৃষ্টির প্রক্রিয়াটিকে বলা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। আমরা আজকে গ্যামেটোগনিকে
বর্ণনা করতে গিয়ে অর্থাৎ গ্যামেটোগনি প্রজাতিকে বর্ণনা করতে গিয়ে আমরা প্রথমে বর্ণনা করব স্পারমাটোজেনেসিস অর্থাৎ পুংগ্যামেট থেকে শুক্রাণু সৃষ্টি প্রক্রিয়া। এট এ টাইম স্ত্রী গ্যামেট থেকে স্ত্রী গ্যামেটোসাইট থেকে ওভাম বা ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া অর্থাৎ ওজেনেসিস প্রক্রিয়া বর্ণনা করব। অর্থাৎ গ্যামেটোগনি দুটো অংশে সম্পন্ন হয় বা দুটো পর্যায়ে একত্রে সম্পন্ন হয়। একটি পর্যায়ে হচ্ছে স্পারমাটোজেনেসিস অর্থাৎ স্পার্ম সৃষ্টির প্রক্রিয়া এবং একটি টাইপ ওভাম সৃষ্টির প্রক্রিয়া বা ওজেনেসিস সম্পন্ন হয় এবং উৎপন্ন স্পার্ম এবং ওভাম একত্রে মিলিত হয়ে নিঃশ্বাস সম্পন্ন হয়ে জায়গাটি পরিণত হয়। এইটুকুই হচ্ছে আমাদের গ্যামেটোগনি। এর পরের অংশ হচ্ছে আমাদের স্পোরোগনি। প্রথমে চলে আছেন দেখতে পাচ্ছ পুং গ্যামেটোসাইট বা মাইক্রো গ্যামেটোসাইট গুলো, যেখানে নিউক্লিয়াসটা বেশ বড়। এর পরবর্তী পর্যায়ে গিয়ে নিউক্লিয়াসটি বেশ কয়েকটি অংশে বিভক্ত হয়ে কোণ সৃষ্টি করছে এবং কোষটি পরিধিতে অনেক বড়ও হয়ে যাচ্ছে। এক্ষেত্রে বিভক্ত খণ্ডগুলো নিউক্লিয়াসগুলো বড় কোষটির পরিধির দিকে সজ্জিত হতে থাকে। এর পরবর্তীতে প্রত্যেকটি নিউক্লিয়াসকে ঘিরে আরো প্রচুর সাইটোপ্লাজম জমা হয় এবং কোষ প্রাচীরগুলো আরো বিস্তৃত হতে থাকে। ফলে দেখতে অনেকটা ফ্লাজেলার মনে হয়, এটাকে এক্সফ্লাজেলেশন বলা হয়। এরকম আকৃতির প্রাপ্তিটাকে এক্সফ্লাজেলেশন বলা হয়। এক্সফ্লাজেলেশনের প্রক্রিয়ার শেষের দিকে এসে প্রত্যেকটি কোষ পরস্পর থেকে পৃথক হয়ে যায় এবং শুক্রাণুতে পরিণত হয়, শুক্রাণু হিসেবে আবির্ভূত হয় এবং শুক্রাণুগুলো কিছুক্ষণ নিশ্চল থাকার পর পুনরায় এরা সচলতা অর্জন করে এবং এরা সাঁতার কেটে ডিম্বাণুর কাছাকাছি পৌঁছাতে থাকে। এদিকে ওজেনেসিস প্রক্রিয়ায় মাতৃগর্ভে প্রবেশকৃত ম্যাক্রো গ্যামেটোসাইট বা স্ত্রী গ্যামেটোসাইটের নিউক্লিয়াসটি আকৃতিতে একটু লম্বাটে হতে থাকে, অনেকটা শঙ্কুর মতো আকৃতি ধারণ করে। এইটিকে ডিম্বাণু বলছি আমরা। এটি আরো বিস্তৃত হয়ে একটি প্রান্তদেশ কোণ সৃষ্টি করে, একে নিষেক শঙ্কু বলা হয়। এই নিষেক শঙ্কু দিয়ে এটি মূলত শুক্রাণুকে অ্যাকসেপ্ট করে থাকে বা গ্রহণ করে থাকে। এর পরবর্তীতে শুক্রাণু ও স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া উৎপন্ন শুক্রাণুগুলো সাঁতার কেটে ওভাম বা ডিম্বাণুর কাছাকাছি চলে আসে এবং নিষেক শঙ্কু বা কোণ দিয়ে ডিম্বাণুর ভেতরে প্রবেশ করে, অর্থাৎ তাদের মিলন ঘটে, নিষেক সম্পন্ন হয় এবং এটি জাইগোটে পরিণত হয়। জাইগোটে পরিণত হলে পরে এটি বেশ আকৃতিতে বেশ বড় হতে থাকে, কতক্ষণ নিশ্চল থাকে, আকৃতিতে বেশ বড় হয়। এর পরবর্তীতে ধীরে ধীরে সচল হয়ে ওঠে এবং একটি কোণ উৎপন্ন করে এটি উকিনেটে পরিণত হয়। এইগুলো কিন্তু ডিপ্লয়েড দশা। উকিনের দশাটি একটি কোণ সৃষ্টি করে ক্রপের প্রাচীর ভেদ করে এটি বাইরে চলে আসে। ক্রপের প্রাচীর ভেদ করে বাইরে আসার মধ্য দিয়ে আমাদের গ্যামেটোগনি প্রজাতি মশকির দিকে গ্যামেটোগনি প্রজাতি সমাপ্তি ঘটে এবং ক্রপের সাথে সংলগ্ন অবস্থায় স্পোরোগনি পর্যায় শুরু হয়। ক্রপের প্রাচীরের সাথে সংলগ্ন স্পোরোগনি পর্যায়টিতে বেশ অল্প কিছুটা সময় অতিক্রম হয় এবং খুব অল্প সময় অতিক্রমের মধ্যে 10 থেকে 12 ঘন্টার মধ্যে সে স্পোরোজয়েটে পরিণত হয়। দেখতেই পাচ্ছ তোমার ক্রপের গায়ে উকিনেটটি ক্রপের প্রাচীর ভেদ করে বাইরে বের হয়ে আসছে এবং একটি সিস্ট দ্বারা আবদ্ধ হয়ে ওসিস্টে পরিণত হয়েছে। আমি আবারও বলছি, নিউক্লিয়াসটি কোষ প্রাচীরটিকে ভেদ করে ক্রপের প্রাচীরকে ভেদ করে ক্রপের বহিঃপ্রাচীরে অবস্থান করে এবং সিস্ট দ্বারা আবদ্ধ হয়েছে, তাকে আমরা ওসিস্ট বলছি। ওসিস্টে কিছুক্ষণ অবস্থানে 2 থেকে 3 ঘন্টা অবস্থানের পরপরই কিন্তু এখানে কি হয়ে থাকে, নিউক্লিয়াসগুলো বিভক্ত হয়ে সাইজন্ট আকার ধারণ করে। পরবর্তীতে প্রত্যেকটি নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজম এবং কোষ প্রাচীর আবির্ভূত হতে থাকে এবং আবির্ভূত এই সৃষ্ট কোষগুলো ক্ষুদ্র ক্ষুদ্র স্পোরোজয়েড বলতে পারি। দেখি স্পোরোজয়েডগুলো পরিধির চারপাশে সজ্জিত হয়ে আরো সুশৃঙ্খলিত হয়। এই অবস্থায় কিন্তু একটি মশকি ক্রপের প্রাচীরে এরকম 50 থেকে 500টি ওসিস্ট অবস্থান করতে পারে এবং প্রত্যেকটি ওসিস্ট থেকে প্রচুর পরিমাণে এই স্পোরোগনির মাধ্যমে প্রচুর পরিমাণে স্পোরোজয়েড সৃষ্টি হতে পারে। অর্থাৎ একটি মশকির ক্রপের প্রাচীরে 50 থেকে 500টি ওসিস্ট থাকতে হবে এবং এইসব ওসিস্ট থেকে ন্যূনতম 3 লক্ষাধিক স্পোরোজয়েড অবমুক্ত হয়। এই স্পোরোজয়েডগুলো অবমুক্ত হলে বা প্রাচীর বিদীর্ণ হয়ে
যখন স্পোরোজয়েডগুলো অবমুক্ত হয় তখন তা লালাগ্রন্থিতে অবমুক্ত হয়ে থাকে। ফলে যখনই এই আক্রান্ত মশকিটি বা প্যারাসাইটযুক্ত মশকি কোনো সুস্থ ব্যক্তির দেহে দংশন করে বা রক্ত পান করে বা রক্ত শুষে নিতে যায় চোষক অঙ্গের মধ্য দিয়ে, তখন লালাগ্রন্থি থেকে ন্যূনতম 10%, 3 লক্ষাধিকে ন্যূনতম 10% স্পোরোজয়েড ওই ব্যক্তির রক্তনালীতে প্রবেশ করে। এভাবে একটি আক্রান্ত মশকির দেহ থেকে স্পোরোজয়েডগুলো একদম সুস্থ স্বাভাবিক মানুষের দেহে সংক্রামিত হয় বা ট্রান্সফার হয়ে থাকে বা পরিবাহিত হয়। ফলে আক্রান্ত ব্যক্তির রক্তে প্রবেশ করার সাথে সাথে 30 থেকে 45 মিনিটের মধ্যে এটি যকৃতে প্রবেশ করে এবং যকৃত কোষকে দংশন করে বা যকৃত কোষকে আক্রমণ করে এবং তার মধ্যে হ্যাপাটিক সাইজোগনি এবং পরবর্তীতে বারবার হ্যাপাটিক সাইজোগনি প্রি এবং পোস্ট এবং এর পরবর্তীতে গিয়ে লোহিত রক্তকণিকাকে সংক্রমণ ঘটিয়ে এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পন্ন মধ্য দিয়ে মানুষের দেহে তার জীবনচক্র সম্পন্ন করে। এবং মানুষের দেহে এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পন্ন করার মধ্য দিয়ে এটি কতগুলো ম্যাক্রো গ্যামেটোসাইট বা পুং স্টিরিওগ্যামেটোসাইট বা মাইক্রোগ্যামেটোসাইট বা পুং গ্যামেটোসাইট গঠন করে, যেগুলো মশককে ওই আক্রান্ত ব্যক্তিকে দংশন করার মধ্য দিয়ে সেই পুং এবং স্টিরিওগ্যামেট মশকি ক্রপে প্রবেশ করে এবং ক্রপে যথারীতি গ্যামেটোগনি এবং স্পোরোগনি সৃষ্টির মধ্য দিয়ে সম্পন্ন করার মধ্য দিয়ে মশকের দেহে তার জীবনচক্র সম্পন্ন করে এবং এই প্রক্রিয়া পুনরাবৃত্তি ঘটতে থাকে। এই প্রক্রিয়াটি শুধুমাত্র থেমে যেতে পারে যখন একজন আক্রান্ত ব্যক্তি নিজেকে পৃথক করে মশকি থেকে দূরে রেখে নিরাপদে থাকতে পারে, যে অর্থাৎ কোনোভাবে যাতে মশকি তার রক্ত পান করতে না পারে, তাকে দংশন করতে না পারে, সে ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে 7 দিন অপেক্ষা করলে আক্রান্ত ব্যক্তির দেহে উৎপন্ন পুং এবং স্টিরিওগ্যামেটোসাইটগুলো ধ্বংসপ্রাপ্ত হবে। ফলে ওই ব্যক্তি থেকে ম্যালেরিয়া প্যারাসাইট অন্য কারো দেহে সংক্রমিত হবে না। তাই আমাদের ম্যালেরিয়া রোগটি সংক্রমণ দূর করতে হলে বা সংক্রমণ রোধ করতে হলে আমাদের যা করতে হবে, আক্রান্ত ব্যক্তিকে মশকির মাধ্যম বা বাহক থেকে বা মশকি দ্বারা রোগ প্যারাসাইটটি বাহিত হওয়া থেকে রোধ করতে হবে, অর্থাৎ তাকে মশারির দ্বারা আবদ্ধ থাকতে হবে এবং সেভাবে তাকে 15 এবং 20 দিন অতিক্রম করার মধ্যে দিয়ে তাকে দেহের প্যারাসাইটগুলোকে ধ্বংস করে ড্রাগ গ্রহণের মাধ্যমে সুস্থ হয়ে উঠতে হবে। অর্থাৎ পরিবহন বা পোষক বা পরজীবী এবং পোষকে এই কানেকশনটা বন্ধ করে দিতে হবে। আর ম্যালেরিয়া প্যারাসাইট যেহেতু মশকের মাধ্যমে একটা অন্যতম মাধ্যম, মশকের মাধ্যমে মানুষ থেকে মানুষের দেহে ছড়াতে পারে। তাই এই রোগটা রোধ করতে হলে সবার প্রথমে নালা নর্দমা যেখানে মশকের আবাসস্থল রয়েছে সেগুলো ধ্বংস করতে হবে, এই মশকি নিধন করতে হবে, মশকির বিস্তার রোধ করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মধ্য দিয়ে এই ম্যালেরিয়া প্যারাসাইটের সংক্রমণ রোধ করা অনেকাংশেই সম্ভব হবে। ম্যালেরিয়া প্যারাসাইটের ম্যালেরিয়া জরারোগের একটি লক্ষণ হচ্ছে জ্বর আসা, মাথা ব্যথা, বমি ভাব। যে যকৃত আক্রান্ত হয় এটি হজমের সমস্যা দেখা দেয়, খেতে পারে না, বমি টেন্ডেন্সি থাকে বা লক্ষণ থাকে এবং মাথা ব্যথা থাকে। যেহেতু রোগের ব্লাড সেলের কাউন্টিং কমে যায়, অর্থাৎ ব্লাড সেলের সংখ্যা কমে যায়, ফলে ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তিতে রক্তশূন্যতা দেখা দিতে পারে এবং পরবর্তীতে এটা এনিমিয়ার মতো রোগ ধারণ করে এবং অনেক সময় রোগীর মৃত্যুর কারণও হতে পারে। যকৃতের পর এটি অনেক সময় লোহিত রক্তকণিকা এবং যকৃতকে ভক্ষণ করেও ধ্বংস করে যদি ম্যালেরিয়া প্যারাসাইট পরিবাহিত না হয়, সংখ্যা বাড়তে থাকে, তাহলে আক্রান্ত ব্যক্তির দেহে মস্তকে সংক্রমণ ঘটে এবং মস্তিষ্কের কোষগুলোকে অর্থাৎ স্নায়ু কোষগুলোকে ধ্বংসপ্রাপ্ত করতে থাকে। ফলে খুব শীঘ্রই আক্রান্ত ব্যক্তি মৃত্যুমুখে পতিত হয়। এই ছিল আমার আজকে ম্যালেরিয়া নিয়ে এই টপিকের শেষ উপস্থাপনা। ম্যালেরিয়া প্যারাসাইটের প্রশ্নগুলো কেমন হতে পারে? মশকের দেহে সম্পূর্ণ গ্যামেটোগনি বা ক্রপের ভিতরে সম্পূর্ণ পর্যায়গুলো লিখো বা ক্রপের প্রাচীরে সম্পূর্ণ পর্যায়গুলো লিখো, বা এই দুটো মশকের দেহের সম্পূর্ণ পর্যায় দুটোর মধ্যে তুলনামূলক বর্ণনা করো, বা মশকের দেহের সম্পূর্ণ ম্যালেরিয়া প্যারাসাইটের জীবন চক্রটুকু লিখো। বা এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, যেহেতু মশকের দেহে যৌন সম্পন্ন হয়, তাহলে বলতে পার প্রশ্নটা ম্যালেরিয়া প্যারাসাইটের যৌন জননটি ব্যাখ্যা করো। তাহলে অবশ্যই আমাদের গ্যামেটোগনি চিত্রের মাধ্যমে গ্যামেটোগনিতে বর্ণনা করতে হবে চিত্রের সাহায্যে। আরেকটা বিষয় হচ্ছে যৌনক্রম। ম্যালেরিয়া প্যারাসাইটের জীবনে যৌনক্রম ব্যাখ্যা করো বা তাৎপর্য লিখো।
যৌনক্রম ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে স্বাভাবিকভাবেই মশকির দেহ সম্পূর্ণ অংশটুকু নিয়ে আলোচনা করতে হবে। মশকির দেহে ক্রপের ভেতরে গ্যামেট অর্থাৎ হ্যাপ্লয়েড যৌনক্রম, হ্যাপ্লয়েড জনন অর্থাৎ হ্যাপ্লয়েড দশা এবং ক্রপের বাইরে স্পোরোগনি বা ডিপ্লয়েড দশা সম্পন্ন করে, তার একটা ব্যাখ্যা দিতে হবে, তার বর্ণনাটা চিত্রসহ ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ মশকির দেহে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমে আবর্তিত হয়, অর্থাৎ তার দেহে তার জীবনচক্রে যৌনক্রম বিদ্যমান, তা ব্যাখ্যা করে উপস্থাপন করতে হবে। তাহলে এই প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করে ফেলবা। এগুলো বোর্ড কোয়েশ্চেন এবং ইন্টারনাল পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ, এবং ছোট ছোট যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো তোমরা আয়ত্তে নিয়ে আসবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।